নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সাহিত্যিক চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প সতীন। তাহলে শুরু করি। গল্প সতীন। অনেক ঠাকুরের দুয়ার ধরিয়া হাতে কোলে পূজা দিবার মানত করিয়া মাদুলি কবচ ধারণ করিয়া ঔষধ খাইয়া নৃত্যকালীর যখন কিচ্ছুতেই একটি ছেলে হইল না, তখন সে জেদ করিয়া নিজে দেখিয়া শুনিয়া স্বামীর আরেকটি বিবাহ দিল। একটি ছেলে না হইলে কি ঘর সংসার মানায়? স্ত্রীলোক যখন ত্যাগ করিতে ইচ্ছা করে তখন অসাধ্য সাধন করিতে পারে। আজ 22 বৎসর স্বামী তাহার ছিল। যাহার জীবনের সহিত তাহার দুঃখ জড়াইয়া গিয়াছিল, সেই স্বামীকে নৃত্যকালী হাসি মুখে প্রশান্ত মনে তরঙ্গিনীকে দান করিয়া সেই নবদম্পতির সেবা ও যত্নের ভার গ্রহণ করিল। নৃত্যকালী তরঙ্গিনীকে ছোট বোনটির মতন যত্ন করে। সখীর মনে তরঙ্গিনীকে প্রণয়ের দীক্ষা দেয়। নবযৌবনা তরঙ্গিনী বৃদ্ধ স্বামীকে লইয়া রঙ্গরসিকতা করে। তাহাদের দুজনের নূতন প্রণয়ের ভাবলীলা ও কুণ্ঠিত গোপন মিলন প্রয়াস দেখিয়া কৌতুক ও আনন্দ অনুভব করে। তরঙ্গিনীও বাপের বাড়ি হইতে অকস্মাৎ বিচ্ছিন্ন হইয়া দিদির যত্ন মমতায় একদিনের তরেও মুখ মলিন করিবার অবসর পায় নাই। সে খাইতে না চাহিলেও নৃত্যকালী তাহাকে দিদি আমার, বোনটি আমার, মেয়ে আমার বলিয়া সাধিয়া সাধিয়া বারবার বিবিধ খাবার খাওয়ায়। সে সাজিতে না চাহিলেও দিদি তাহার নিজ হাতে বিচিত্র বস্ত্র অলঙ্কারে দিনের মধ্যে তাহা 5 বার 5 রকম করিয়া সাজায়। নৃত্যকালী নিজের হাতে বিবিধ ছাঁদের চুল বাঁধিয়া টিপ কাটিয়া কাপড় পরাইয়া তরঙ্গিনীকে জেদ করিয়া জোর করিয়া দিনের মধ্যে 5 বার স্বামীর কাছে পাঠাইয়া দেয়। সংসারের এতটুকু কাজও তরঙ্গিনীকে করিতে হয় না। সংসারের সমস্ত সেবা ও কর্মের ভার নৃত্যকালীর। হাসি আনন্দ ও সম্ভোগের জন্যই যেন তরঙ্গিনীর জীবন। তাহার পর যখন তরঙ্গিনীর সন্তান সম্ভাবনা হইল, তখন নৃত্যকালী যেন কৃতার্থ হইয়া গেল। তাহার এতদিনের সাধ এইবার তরঙ্গিনী হইতে পূর্ণ হইবে। একটি সোনার চাঁদ কোলে পাইবে। তাহার সংসার উহার হাসিতে আলো হইয়া উঠিবে। তরঙ্গিনীকে নৃত্যকালী এখন চোখে হারায়, সদাই তাহাকে সাবধান করিয়া রাখে। অনুক্ষণ তাহার সঙ্গে সঙ্গে টিকটিক করিয়া বেড়ায়। কোনো মতে যেন কিছু অনাচার না হয়, কাহারও ছোঁয়াচ নজর না লাগে। দুজন দুঠাই হইয়া গেলে সে বাঁচে। তরঙ্গিনী সন্ধ্যাবেলা মাথার ঘোমটা খুলিয়া থাকিলে বা এঘর ওঘর করিবার সময় মাথায় একটার খড়কুটা গুঁজিয়া না রাখিলে তাহাও নৃত্যকালীর নজর এড়ায় না। সে তরঙ্গিনীকে বলে, পেটের কাঁটাটা আমার কোলে একবার ফেলে দে, তারপর তোর যা খুশি তাই করিস, আমি আর তোকে তখন কিচ্ছু বলবো না। যেদিন তরঙ্গিনী প্রসব বেদনায় কাতর হইয়া নৃত্যকালীকে জড়াইয়া ধরিয়া বলিল, দিদি আর আমি বাঁচব না, সেদিন নৃত্যকালীও সুখে ও দুঃখে তাহার সহিত কাঁদিয়া ফেলিল। এই বেদনার ভিতর দিয়া আমাদের উভয়ের মাতৃত্ব আজ পরিপূর্ণ সার্থকতা লাভ করিবে। তরঙ্গিনীর একটি পুত্র সন্তান হইল। নৃত্যকালী সেই আঁতুর ঘরেই একরাশ করবী ফুলের মতো সাদা ধবধবে খোকাকে কোলে করিয়া লইয়া অশ্রু সজল হাসি মুখে তরঙ্গিনীকে বলিল, তরি দেখ দেখ আমার কেমন খোকা হয়েছে। তরঙ্গিনী সুখের গর্বভরা হাসি মুখে বলিল, দিদি খোকা তোমারই। সেই দিন হইতে নৃত্যকালীর কাজ দ্বিগুণ বাড়িয়া গেল। এতদিন সে একটি বৃদ্ধ খোকা ও একটি তরুণী খুকিকে পরম যত্ন ও আগ্রহে মানুষ করিতেছিল।
এখন আরেকটি নূতন শিশু খোকার ভার তাহার উপর পড়িল। খোকাকে তেল মাখানো, সেঁক দেওয়া, নাওয়ানো, ধোয়ানো, দুধ খাওয়ানো, কাজল পরানো সমস্ত কাজই তার। খোকা সমস্ত দিনরাত তাহারই কাছে থাকে। একবার কেবল মাই দিবার জন্য সে খোকাকে তরঙ্গিনীর কোলে দেয়। তখন তরঙ্গিনী হাসিয়া বলে, দিদি, তোমার খোকাকে আমি মাই দেব কেন? নৃত্যকালী সুখের হাসিতে দুঃখ ঢালিয়া দিয়া বলে, কি করব বোন, বিধাতা আমায় বঞ্চিত করেছেন, নইলে কি আমি তোকে এই কষ্টটুকুও দিতাম? আমায় বিধাতা দুধ দেননি, তাই তোকে আমার খোকার দুধ মা রেখেছি। নৃত্যকালীর স্বামী একদিন ঠাট্টা করিয়া তাহাকে বলিল, খোকাকে পেয়ে যে আমাদের একেবারে ভুলে গেলে, আমাদের দিকেও একটু দেখো। নৃত্যকালী হাসিয়া বলিল, তোমায় দেখবার জন্যে তো তরি এনে দিয়েছি। স্বামী লজ্জিত হইয়া প্রস্থান করিল। তরঙ্গিনী একদিন হাসিয়া বলিল, দিদি, খোকা হয়ে অবধি তুমি আর আমার খোঁজও করো না যে, তরি মরল কি বাঁচল। নৃত্যকালী তরঙ্গিনীর চিবুক স্পর্শ করিয়া নিজের হস্তাঙ্গুলি চুম্বন করিয়া বলিল, ষাট ষাট, অমন কথা মুখে আনতে আছে? তুই আমাদের ঘরের লক্ষ্মী, সংসারের সুখ। তুই আমাকে সোনার চাঁদ খোকা দিয়েছিস, আমাদের এই আটকুড়ো নিরানন্দ সংসারে হাসি এনেছিস। তুই যে আমার ছোট বোন তরি, তোর ঘর সংসার তুই এখন চিনে শুনে নে। চিরকাল কি দিদির হাত তোলা নিয়ে থাকবি? আমায় ছুটি দে, আমি আর সংসারের কেউ নই। আমি আর খোকা এখন দুজনে মিলে খেলা করবার ছুটি নিয়েছি। কাজ করবার অবসর এখন আর আমার নেই। আমি দেখতে শুনতে পারি নে, তুই এখন সব দেখ শোন। নিজের শরীরের যত্ন করিস, আর যে বুড়োটাকে তোর হাতে দিয়েছি সেটাকেও একটু যত্ন করিস। তরঙ্গিনী লজ্জিত হইয়া বলিল, না দিদি, সে আমি পারব না। তোমার কাজ আমি করতে যাব কেন? তুমি আমায় না দেখলে আমার বড় কষ্ট হয়, আমার কিচ্ছু ভালো লাগে না। তরঙ্গিনীকে আদরে চিবুক স্পর্শ করিয়া চুম্বন করিয়া নৃত্যকালী হাসিয়া বলিল, তুই এখন বড় সড়ো হয়েছিস, এখনও দিদির হাত তোলা হয়ে থাকলে লোকে বলবে কি? বলবে তোর ঘর সংসার আমি তোকে ঠকিয়ে দখল করে বসে আছি। তরঙ্গিনী দৃষ্টিতে তিরস্কার ভরিয়া নৃত্যকালীর দিকে তাকাইয়া বলিল, দিদি, যাও, তোমার সঙ্গে আরই। ফের ওরকম কথা বললে আমি কেঁদে কেটে অনর্থ করব, কিন্তু বলে রাখছি। বলিতে বলিতেই তরঙ্গিনীর চোখ দিয়া ঝরঝর করিয়া অভিমান গলিয়া ঝরিয়া পড়িতে লাগিল। নৃত্যকালী তাহাকে কোলের কাছে টানিয়া আনিয়া গালে কপালে চুম্বন করিয়া সজল চোখে হাসিয়া বলিল, ছি পাগলি, এই তুচ্ছ কথায় কাঁদলি? তরঙ্গিনী নৃত্যকালীর কোলে মুখ লুকাইয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে কাঁদিতে অভিমান ব্যথিত স্বরে বলিল, কেন তুমি আমাকে অমন কথা বললে? বলো, আর কখনো বলবে না? নৃত্যকালী তরঙ্গিনীর পিঠে হাত বুলাইতে বুলাইতে বলিল, চুপ কর লক্ষ্মীটি, চুপ কর। আমি আর কখনো বলবো না, কিন্তু কখনো যদি তোর সংসারের ভার হাতে নেবার ইচ্ছে হয়, মুখ ফুটে আমায় বলতে লজ্জা করিস নে। তুই বলা মাত্র তোর ঘর কন্যা তোকে ছেড়ে দিয়ে আমি সরে এক পাশে থাকব। কেবল খোকাকে আমার কাছ থেকে কেড়ে নিস নে। তরঙ্গিনী অশ্রুস্নাত মুখখানি তুলিয়া নৃত্যকালীর দিকে বেদনা ভরা কাতর দৃষ্টিতে চাহিয়া বলিল, দিদি, আবার ওই কথা? আমি যে তোমার ভালোবাসায় কেনা দাসী, আমাকে ওসব কি বলছো? নৃত্যকালী তাহার চোখ মোছাইয়া দিতে দিতে বলিল, তুই আমার বোন, তুই আমার ঘরের লক্ষ্মী, তুই আমার খোকার দুধ মা,
তোকে আমি মন্দ ভেবে কিছু বলিনি, তবু কথাটা বলে রাখলাম। এমনিতর সুখের মিলনে, হাসি আনন্দে তাহাদের 3টি প্রাণীর সংসার একটি শিশুকে ঘিরিয়া স্বচ্ছন্দে চলিতে লাগিল। খোকা দিনে দিনে তাহার নব নব আনন্দলীলা প্রকাশ করিয়া সংসারটিকে আনন্দে, হাসিতে, সুখে ভরিয়া তুলিতে লাগিল। খোকার যখন বছর 1.5 বয়স, যখন সে 4টি সাদা দুধের দাঁত বাহির করিয়া নৃত্যকালীকে বলে জি এবং তরঙ্গিনীকে তাতি বলিয়া ডাকে, তখন সে দুধ খাইতে ও কাজল পরিতে বিষম আপত্তি জানাইতে শিখিয়াছে। এবং যখন সে হামাগুড়ি দিয়া ঘরের শিশি বোতল ভাঙিয়া মধু ও তেল একত্র মিশাইয়া পেটে মাথায় মাখিয়া বাহ বাহ বলিয়া উল্লাস প্রকাশ করিতে পারিতেছে, তখন একদিন সন্ধ্যাকালে নৃত্যকালী দালানে বসিয়া খোকার সহিত চাঁদ মামার পরিচয় করিয়া দিতেছিল এবং চাঁদ মামাকে খোকা কপালে একটি টি দিয়া যাইবার জন্য ধান ভানিলে কুঁড়ো, মাছ কাটিলে মুড়ো ও উড়কি ধানের মুরকির মোয়া দিবার লোভ দেখাইতেছিল। খোকা তাহার খুদে খুদে হাত দুটি বিস্ফারিত করিয়া কচি কলার ছড়ার মতো আঙুল ঘন ঘন সঞ্চালিত করিয়া চাঁদকে ডাকিয়া ডাকিয়া নিজের কপালে হাত ঠাকাইয়া বলিতেছিল আচি। একবার মাতা নৃত্যকালীর দিকে ফিরিয়া বলিতেছিল জি চি। আবার তরঙ্গিনীর দিকে ফিরিয়া বলিতেছিল তাতি চি। এমন সময় উঠান হইতে কে একজন রমণী বলিয়া উঠিল, গেরেস্তোরা বাড়ি আছো গা? নৃত্যকালী বলিল, কে গা? আগন্তুক রমণী কণ্ঠে উত্তর কহিল, আমরা কুটুম গো। নৃত্যকালী তরঙ্গিনীকে বলিল, তরি দেখ তো কে? তরঙ্গিনী উঠিয়া দালানের ধারে গিয়াই বলিয়া উঠিল, ও মা, বামা যে, তুই কোত্থেকে এলি? বামা হাসিয়া গলায় আঁচলের খোঁটটা দিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বলিল, মা ঠাকরুনের সঙ্গে গঙ্গা নাইতে এইছি। তরঙ্গিনী বলিল, মাসিমার সঙ্গে? কই মাসিমা কোথায়? বামা পশ্চাতে ফিরিয়া দেখিয়া উচ্চকণ্ঠে ডাকিল, মা ঠাকরুন কই গো, এসো না গো। আরেকটি রমণী মূর্তি অন্ধকার আবছা আলোয় অগ্রসর হইয়া আসিল। তরঙ্গিনী তাড়াতাড়ি ছাদ হইতে উঠানে নামিয়া গিয়া দ্বিতীয় রমণীর পদধূলি লইয়া উচ্চকণ্ঠে ডাকিয়া বলিল, দিদি, আমার মাসি এসেছেন। নৃত্যকালী খোকাকে কোলে করিয়া দালানের ধারে আসিয়া দাঁড়াইয়াছিল। সে তরঙ্গিনীর আহ্বানে উঠানে নামিয়া গিয়া তরঙ্গিনীর মাসিমার পদধূলি লইয়া বলিল, এসো মা এসো। মাসিমা নৃত্যকালীকে লক্ষ্য না করিয়াই তরঙ্গিনীকে বলিল, তরু, এই বুঝি তোর খোকা? এই প্রশ্নে তরঙ্গিনীর কেমন লজ্জাবোধ হইল। খোকা কেবল তাহার এ কথা সে নৃত্যকালীর সম্মুখে কেমন করিয়া স্বীকার করিবে? খোকা যে তাহার অপেক্ষা তাহার দিদিরই বেশি, ইহাও বা সে কেমন করিয়া একজন আগন্তুক বাহিরের লোককে বুঝাইবে? তাহারা 2 সতীন স্নেহ সখিত্বের যে মধুর সম্পর্ক পাতাইয়া নিরুপদ্রবে খোকাকে লইয়া আনন্দে আছে, তাহার মধ্যে একজন অপর লোক আসিয়া উপস্থিত হওয়াতে তরঙ্গিনীর মনের মধ্যে কেমন একটা অস্বস্তি বোধ হইল। তরঙ্গিনীর মনে হইল তাহারা বেশ ছিল। তাহাদের এই সুখনীড়ের মধ্যে তাহার মাসিমা কেন আসিয়া পড়িল? তাহার মাসিমা কি তাহাদের ঠিক করিয়া বুঝিতে পারিবে? তরঙ্গিনী আর মাসিমার দিকে চাহিতে পারিল না। সে কোনো কথা না বলিয়া লজ্জিত মুখ নত করিয়া রহিল। মাসিমা এই সলজ্জ নীরবতা তরঙ্গিনীর নবমাতৃত্বের লক্ষণ মনে করিয়া হাত বাড়াইয়া খোকাকে বলিল, এসো দাদা বাবু এসো। খোকা 2 হাতে
নৃত্যকালীর বুকের ও পিঠের কাপড় মুঠি করিয়া আঁকড়াইয়া ধরিয়া নৃত্যকালীর বুকের মধ্যে সংকুচিত হইয়া লাগিয়া গিয়া বলিল, জি ভ। নৃত্যকালী খোকাকে একটু ঠেলিয়া মাসিমার দিকে আগাইয়া দিয়া বলিল, যাও লক্ষ্মী মানিক আমার, যাও, উনি দিদিমা। খোকা সে কথার প্রতিবাদ করিয়া বলিল, ভ। বামা এক মুখ হাসিয়া অগ্রসর হইয়া আসিয়া হাত বাড়াইয়া বলিল, আমার ঠেয়ে এসবে খোকা বাবু। খোকা তেমনি ভাবে নৃত্যকালীকে জড়াইয়া ধরিয়া বলিল, ভ ভ। মাসিমা অপ্রতিভ হইয়া বলিল, অচেনা লোকের কাছে যায় না বুঝি? এই নেও দাদামণি, দেখো। মাসিমা 2টি টাকা বাহির করিয়া খোকার সম্মুখে ধরিল। খোকা টাকা লইতে কিছুমাত্র উৎসাহ না দেখাইয়া কেবলই বলিতে লাগিল, ভ ভ। তখন নৃত্যকালী তরঙ্গিনীকে বলিল, তরি, তুই নে তো, তোর কাছে গিয়ে যদি মাসিমার কাছে যায়। তরঙ্গিনী হাত পাতিল। খোকা নৃত্যকালীকে জড়াইয়া থাকিয়াই তরঙ্গিনীকে বলিল, তাতি ভ। মাসিমা অপ্রতিভ হইয়া তরঙ্গিনীকে বলিল, তরু, তোর ছেলে তো বাছা আমার কাছে আসবে না। এই নে, তোর বেটাকে সন্দেশ কিনে খাওয়াস। মিষ্টি মুখ হলে যদি আমায় মিষ্টি চোখে দেখে। তরঙ্গিনী একবার নৃত্যকালীর মুখের দিকে তাকাইয়া আবার মাথা নত করিয়া দাঁড়াইল। নৃত্যকালী বলিল, আবার টাকা কেন মাসিমা? পায়ের ধুলো দিয়ে অমনি আশীর্বাদ করো, আমাদের এই কত দুঃখের গুণটুকু বেঁচে থাক। খোকা আমার কোল বাছে না, অন্ধকারে দাঁড়িয়ে রয়েছ বাপু, ও মুখই দেখতে পাচ্ছে না। এসো দালানে এসো, তরি একখানা কিছু পেতে দে বসতে। মাসিমা নৃত্যকালীর কোনো কথায় সাড়া না দিয়াই তরঙ্গিনীকে জিজ্ঞাসা করিল, জামাই কোথায়? ওদিকে জামাই নেই তো? মাসিমা যে নৃত্যকালীর সহিত কথা কহিতেছে না, ইহা তরঙ্গিনীর মোটেই ভালো লাগিতেছিল না। কাজেই সেও মাসিমার কোনো কথার জবাব দিতে পারিতেছিল না। নৃত্যকালী বলিল, না, উনি বাড়িতে নেই। এসো মাসিমা। তরি, মাসিমার পা ধোবার জল দে, ওর গরদখানা দে। মাসিমা কাপড় ছেড়ে জব করে নিন, আমি খোকাকে ঘুমে পাড়িয়ে জল খাবার করে আনি। তরঙ্গিনী মাসিমার কাছ হইতে সরিয়া পড়িবার সুযোগ পাইয়া যেন বাঁচিয়া গেল। কিন্তু যখন নৃত্যকালী জল খাবার আনিতে গেল, তখন তরঙ্গিনীকে একাকী তাহার মাসিমার কাছে থাকিতে হইল। ইহাতে সে কেমন অস্বস্তি বোধ করিতে লাগিল। মাসিমা বলিল, তরু, ওই নাকি তোর সতীন? সতীন শব্দটা তরঙ্গিনীর কানে বাজিল। সে মৃদুস্বরে বলিল, উনি দিদি। তোকে খুব কষ্ট দেয় দেখছি। তরঙ্গিনী বিরক্ত হইয়া বলিল, না মাসিমা, দিদি আমায় খুব ভালোবাসেন। মাসিমা বিজ্ঞতার হাসি হাসিয়া বলিল, আর নেকি, তুই তেমনি নেকি আছিস এখনো? একটা মিষ্টি কথা বললেই ভুলে যাস। মিছরির ছুরি মুখে মিষ্টি লাগে বলে মনে করিস যে বুকে যখন বেঁধে তখনও তেমনি মিষ্টি লাগে? ওই বুঝি তোর ভালোবাসা? এসে বাড়িতে পা দিতেই তো বুঝতে পারছি তুই বাড়ির দাসী আর বাড়ির গিন্নি ওই ডাইনি মাগি। তরি, যা পা ধোবার জল দে, তরি যা বসতে দে, আর আমি যাই জল খাবার দি। তুই দাসীর খাটনা খেটে মরবি, কিন্তু সংসারটি ওর মুঠোর ভেতর। তোর সংসারে তুই পরের হাত তোলায় কেমন করে আছিস? আমরা হলে তো এক দণ্ড থাকতে পারতাম না। তরঙ্গিনী বিরক্ত হইয়া বলিল, এর আর হাত তোলা কি? দিদি যদি অযত্ন করতেন তো কষ্ট হতো। দিদি নিজে না খেয়ে আমায় খাওয়ান, নিজে না পড়ে আমায় পড়ান। দিদি আমার ছেলেকে মায়ের বাড়া যত্ন করেন।
মাসিমা হাসিয়া বলিল, ওরে, তাই তো কথায় বলে, মায়ের চেয়ে যে ভালোবাসে তারে বলে ডান। ওই ডাইনি মাগি তোকে গুণ করেছে নির্যশ। ছেলেকে অত ন্যাওটো করছে কেন, তাও বুঝি বুঝতে পারিস নে হাবা মেয়ে? ছেলে ওর ন্যাওটো হলে তোকে নাতি ঝাঁটা কোস্তা বারণ মারলেও তুই ওর কিছু করতে পারবি নে। ছেলের জন্য তোকে সব সয়ে থাকতে হবে। দুটো মিষ্টি কথা আর লোক দেখানো আত্মি, এই দেখেই তো তুই ভুলেছিস। সতীন সম্পর্ক কি কখনো ভালো হয় নাকি? শক্ত হ, শক্ত হ, এখনো সময় আছে। ছেলেটাকে ডাইনির মায়া থেকে বাঁচা। কথায় না বলে, বাঁজা আত্মি বাঘিনীর পথ্যি, তাতে এ আবার বাঁজা সতীন। তরঙ্গিনী লজ্জায় ঘৃণায় বিরক্ত হইয়া উঠিল। তাহার মাসিমাকে কেমন করিয়া বলিবে যে যেদিন হইতে সে এ বাড়িতে আসিয়াছে সেই দিন হইতে স্বামী সম্পূর্ণ তাহার, দিদি তাহার সতীন নয়। তরঙ্গিনী তাড়াতাড়ি উঠিয়া পড়িয়া বলিল, দেখি জল খাবার হলো কি না। মাসিমা খুশি হইয়া বলিল, হ্যাঁ, নিজের ঘরকন্যা নিজে দেখো শোনো, এই তো চাই। তরঙ্গিনী মনে করিল সতীন সম্পর্কটা বড় খারাপ। সহজেই লোকে ভুল বুঝিয়া অবিচার করিয়া বসে। মাসিমা দুদিন থাকিলেই বুঝিতে পারিবে দিদি তাহার কেমন মানুষ। দুদিন ছাড়িয়া 4 দিন গেল। মাসিমার ধারণার কোনো পরিবর্তন সে বুঝিতে পারিল না। মাসিমা ও তাহার সহচরী বামা নিরন্তর তাহার কানে বিষ উদ্গিরণী করিতেছে। তরঙ্গিনী অতিষ্ঠ হইয়া একদিন নৃত্যকালীকে বলিল, দিদি, ওরা কবে যাবে? যোগভোগ তো চুকে বুকে গেল, আর কতদিন গঙ্গা নাইতে হবে? নৃত্যকালী হাসিয়া বলিল, কেন তোরি, মাসিমা 2 দিন আছেন, তাতে তুই বেজার হচ্ছিস কেন? তরঙ্গিনী নৃত্যকালীর হাসির সঙ্গে হাসিতে পারিল না। সে গম্ভীরভাবে বলিল, না দিদি, আমরা দুটিতে নিরিবিলি বেশ ছিলাম, কোথা থেকে একযোগ নরক গোলযোগ এসে জুটল? দিদি, পাঁজিগুলো এত গোলযোগও বাঁধাতে জানে? নৃত্যকালী একটু তিরস্কারের স্বরে বলিল, ছি, অমন কথা মুখে আনতে নেই। মাসিমা শুনতে পেলে কি ভাববেন? তোর বাড়িতে তো আর ওরা চিরকাল থাকতে আসেননি, তুই অত ব্যস্ত হচ্ছিস কেন? তরঙ্গিনী কেমন করিয়া বলিবে সে কেন ব্যস্ত হইতেছে। তাহার যে দুঃখ তাহা সহিবারও নয়, বলিবারও নয়। তরঙ্গিনী বলিল, ব্যস্ত হব না? খোকা হয়ে অবধি তো তুমি আমায় আগের মতন যত্ন করো না, তার ওপর মাসিমা এসে তো তোমায় এক দণ্ড কাছে পাওয়াই ভার হয়েছে। তুমি আর কারুকে বেশি যত্ন করলে আমার বড় রাগ হয়। নৃত্যকালী হাসিয়া তরঙ্গিনীর চিবুক স্পর্শ করিয়া নিজের হস্ত চুম্বন করিয়া বলিল, হিংসুটে, ভয় নেই রে, ভয় নেই। তোর দিদিকে তুই না ছাড়লে কেউ কেড়ে নিতে পারবে না। ইহার পর তরঙ্গিনী নৃত্যকালীকে আর কিছু বলিতে পারিল না। সে আস্তে আস্তে গিয়া মাসিমার কাছে বসিয়া বলিল, মাসিমা, তুমি কবে বাড়ি যাবে? বাড়ি তো শিগগিরই যাওয়া দরকার। বাড়িতে সব অবিলি করে ফেলে ছড়িয়ে রেখে এসেছি। ইঁদুরে বাঁদুরে কি করছে তার ঠিক নেই। কিন্তু তোর ঘর কবারও তো একটা বিলি বন্দেজ না দেখে আমি নড়তে পারছি নে। আমার ঘরকন্যার বিলি বন্দেজ আমি করে নেব, তার জন্যে তোমার ঘরকন্যা অবিল্লি করে থাকতে হবে না মাসিমা। কেন? আমাকে তুই তাড়াতে পারলে যে বাঁচিস দেখছি। তরঙ্গিনী অপ্রতিভ হইয়া বলিল, না, তা কেন? তবে জামাই বাড়ি এতদিন এসে আছো, আমার ভারী লজ্জা করছে। জামাই কি কিছু বলেছে? না। তবে এই ডাইনি মাগি কিছু বলেছে বুঝি? যাই দেখি একবার মাগির ধুন্দুরি ধুয়ে দিয়ে আসি। যত বড় মুখ নয় তত বড় কথা। আমি কি তার বাপের বাড়িতে এসেছি?
এ আমার আপনার বঞ্ঝির বাড়ি, খুব করব, আসব, 100 বার আসব। কোথায় সেই সতেক্ষারি হারামজাদি মাগি? তরঙ্গিনী বিরক্ত হইয়া বলিল, আহ মাসিমা, কি করো? দিদি কিচ্ছু বলেনি। বামা হাসিয়া পরম বিজ্ঞস্বরে বলিল, মুখে না বলুক, মনে মনে বলেছে। গুণ করে নিজের মনের কথাটা আর মনে চালান করে দিয়েছে। মাসিমা বলিল, মামা, আজকে তো শনিবার আছে, আজ সন্ধেবেলা তোর সেই জল পড়াটা তরুকে দিস তো, গুণ টুন গুণও কেটে যাবে। বামা বলিল, তাই খেও দিদিমণি, তাই খেও, বড় জবর জল পড়া। এই আমাদের গায়ের বিন্দেহারি তুষ্টু গয়লাকে শিখিয়েছিল, তার ঠেঙে মোর শিক্ষে। এর ফল পেরতক্ষ হাতে হাতে দেখে নিও। যেমন জলটুকু খাবে অমনি বুক স্তক হেম হয়ে যাবে, প্রাণটা যেন জুড়োবে। আর যে নোক গুণ ওষুধ করেছে তাকে একেবারে বিষ নজরে দেখবে। দিনের পর দিন অহরহ ও অনুক্ষণ এইরূপ মন্ত্র জপ শুনিতে শুনিতে ক্রমশ তরঙ্গিনীর মনও ভারাক্রান্ত হইয়া উঠিতে লাগিল। সত্যই তো, সতীন তাহাকে কেন ভালোবাসিবে? সতীনকে কি কখনো ভালোবাসা যায়? যে স্বামীর ভাগ কাড়িয়া লইয়াছে তাহাকে ভালোবাসা কি সোজা কথা? আর একজন মেয়ে যদি নোলক পরিয়া আসিয়া মল বাজাইয়া এখন তাহার স্বামীর হৃদয় জুড়িয়া বসে, তবে কি তরঙ্গিনী তাহাকে এক দণ্ডও বরদাস্ত করিতে পারে? সে তাহাকে নখে টিপিয়া মারিয়া তবে নিশ্চিন্ত হয়। নিজের ছেলে হয় নাই বলিয়া নৃত্যকালী তরঙ্গিনীকে ঘরে আনিয়াছিল। এক্ষণে তাহার ছেলেটি দখল করিয়া সে নিশ্চিন্ত হইয়া বসিয়াছে। ছেলে হওয়ার পর হইতে নৃত্যকালী তো বাস্তবিকই তাহাকে আর তেমন যত্ন করে না, তাহার খাওয়া পড়ার সম্বন্ধে আগের মতো খোঁজ খবর লয় না। সমস্ত সংসার তাহার মুঠোর ভিতর, সে হাত তুলিয়া যাহা দেয় তাহাই তরঙ্গিনীর। পাছে তরঙ্গিনী নিজের সংসার দেখিয়া শুনিয়া বুঝিয়া লয়, তাই তাহাকে নৃত্যকালী সংসারের একখানা কুটা ভাঙিয়া দুখানা করিতে দেয় না। তরঙ্গিনীকে একটিও কাজ করিতে না দিয়া নৃত্যকালী যে একাই খাটিয়া মরে, ইহা তো তাহার মমতা নহে, পুরো দস্তুর স্বার্থপরতা। তরঙ্গিনীকে সমস্ত হইতে বঞ্চিত করিবার ফন্দি। সমস্তর না হোক, সে অর্ধেকের ভাগই তো। অর্ধেকেরই বা কেন? নৃত্যকালীকে অশ্রদ্ধা করিয়া ত্যাগ করিয়াই না তাহার স্বামী তাহাকে বিবাহ করিয়াছে। তাহার স্বামীর যে পুত্রধনের অভাব নৃত্যকালী হইতে মিটে নাই, তাহা সেই না মিটাইয়াছে। সমস্ত তাহার, স্বামী তাহার, খোকা তাহার, ঘরকন্যা তাহার, অথচ তাহার যেন কিছুই নয়। স্বামী যেন নৃত্যকালীর দয়ার দান, খোকা বাজেয়াপ্ত, ঘরকন্যা বেদখল। ইহার প্রতিকার তাহাকে করিতেই হইবে। এত কথা তরঙ্গিনী নিজে গুছাইয়া মনে ভাবিতে পারে নাই। তাহার মাসিমা ও মাসিমার সহচরী বামা বিনাইয়া বিনাইয়া গুছাইয়া গুছাইয়া তাহার মনের সম্মুখে এই সমস্ত কথা দিনের পর দিন সাজাইয়া ধরিতেছিল। তরঙ্গিনী মুখ ভার করিয়া থাকে। নৃত্যকালী যদি জিজ্ঞাসা করে, তোর হলো কি, অমন করে থাকিস কেন? তরঙ্গিনী বলে, না, কিচ্ছু তো হয়নি, শরীরটা ভালো নেই। প্রথম প্রথম নৃত্যকালী মনে করিত যে মাসিমা এতদিন আছে বলিয়া বোধ হয় তরঙ্গিনী কুণ্ঠিত ও বিরক্ত হইতেছে। কিন্তু সে অল্প লক্ষ্য করিয়াই বুঝিল যে তাহার অনুমান যথার্থ নয়। এখন তরঙ্গিনী সদা সর্বদাই তাহার মাসিমার কাছে কাছেই থাকে। তিনজনে মিলিয়া সর্বদাই ফিস ফিস গুজগুজ হয়। নৃত্যকালীকে দেখিলেই চুপ করে। নৃত্যকালী বুঝিল যে একটা কিছু ষড়যন্ত্র চলিতেছে, কিন্তু সে তরঙ্গিনীকে কিছুই জিজ্ঞাসা করিতে পারিল না।
তরঙ্গিনীর মনে বদ্ধমূল ধারণা হইয়া গেল যে নৃত্যকালী এতদিন তাহাকে নিছক ঠকাইয়া আসিয়াছে। এখন সংসারের ভার তাহার নিজের হাতে না লইলে নয়। তখন তাহার মনে পড়িল যে নৃত্যকালী একদিন তাহাকে বলিয়াছিল যে যেদিন তাহার ইচ্ছা হইবে মুখ ফুটিয়া বলিলেই সে সংসার হইতে সরিয়া যাইবে। তরঙ্গিনী আস্তে আস্তে গিয়া নৃত্যকালীর কাছে গেল। নৃত্যকালী একবার তাহার গম্ভীর মুখের দিকে তাকিয়ে বলিল, তোরি, এতদিনে দিদিকে মনে পড়ল? এখন দিদির কাছে থাকতে ভালো লাগে না, না? তরঙ্গিনী বাঁ হাতের বালা ডান হাত দিয়া ঘুরাইতে ঘুরাইতে বলিল, দিদি, ভাড়ার ঘরের আর সিন্দুকের চাবিগুলো আমাকে দাও। নৃত্যকালী তাহার কথার অর্থ না বুঝিতে পারিয়াই বলিল, কেন, কি নিবি? তরঙ্গিনী মাথা নত করিয়া বলিল, কিচ্ছু নেব না। তবে চাবিগুলো আমার কাছেই রাখব। তাহলে সংসার থেকে আমায় এতদিনে ছুটি দিচ্ছিস? হ্যাঁ। নৃত্যকালী হাসিয়া তরঙ্গিনীর মুখচুম্বন করিয়া বলিল, আহ, বাঁচলাম তোরি, তোর ঘরকন্যা তোরই তো দেখা উচিত। এই নে চাবি। কিন্তু খোকাকে কেড়ে নিস নে লক্ষ্মী বোন আমার। নৃত্যকালীর চোখ হইতে বড় বড় ফোঁটায় দুধারে অশ্রু গড়াইয়া পড়িতে লাগিল। তরঙ্গিনী সেখানে আর থাকিতে না পারিয়া উঠিয়া পড়িল। সে চলিয়া যাইতেছে দেখিয়া নৃত্যকালী তাড়াতাড়ি আঁচলে চোখ মুছিয়া বলিল, তোরি, চাবি তো পড়ে রইল। তরঙ্গিনী বলিল, না দিদি, চাবি আমার চাই নে, তোমারই থাক। কোথা হইতে মাসিমা তাড়াতাড়ি বাহির হইয়া চাবিগুলি হস্তগত করিয়া বলিল, তরু, বড় মেয়ে তোকে চাবি দিচ্ছে, নে। কেমন মেয়ে বাছা? বড় মেয়ে চাবি রাখবে না, তুই রাখবি না, তা রাখবে কে? থাক তবে আমারই কাছে। মাসিমা চাবিগুলি লইয়া তরঙ্গিনীর পশ্চাৎ পশ্চাৎ প্রস্থান করিল। নৃত্যকালী অবাক হইয়া মাসিমার গমন পথের দিকে চাহিয়া বসিয়া রহিল। মাসিমা গিয়া তরঙ্গিনীকে ভৎসনা করিয়া বলিল, বোকা মেয়ে কোথাকার, ডাইনির চোখের মায়া কান্না দেখে অমনি গলে গেলেন। ভাগ্যিস আমি কাছাকাছি ছিলাম। বামা বলিল, সব তো লিলে, কিন্তু মাগির প্যাড বাটা খুলে দেখলেনি? ওইটার মধ্যে ও সব লুকিয়ে রেখে দিয়েছে। মাসিমা বলিল, বলেছিস বামা? দেখ তুরু, মাগির প্যাড বা একবার খুলে দেখে নিগে যা। তরঙ্গিনী জোরে ঘাড় নাড়িয়া দৃঢ়স্বরে বলিল, সে আমাকে দিয়ে হবে না মাসিমা। তবে আমি বলি গে। না মাসিমা, খবরদার। ওরকম করে দিদিকে অপমান করলে আমি মাথায় কাটারি মেরে রক্ত গঙ্গা হব। মাসিমা অমনি নাকি কান্নার সুরে বলিয়া উঠিলেন, ও মা, কি সর্বনেশে কথা বলিস তরু। যার জন্যে চুরি করি সেই বলে চোর। কি জবর ডাইনি ও মাগি, তোকে একেবারে বশ করে ভেড়া করে রেখেছে। তোর যা খুশি করগে যা, কালকে আমি বাড়ি চলে যাব। কেন রে বাপু, নিজের সব বইয়ে ছইয়ে পরের জন্য বুকের রক্ত জল করা? মাসিমা ক্রমশ ফোঁস ফোঁস করিতে করিতে চক্ষে অঞ্চল আরোপ করিল। বামাও চোখ মুছিতে লাগিল। তরঙ্গিনী শক্ত হইয়া দাঁড়াইয়া রহিল। একটিও সান্ত্বনার কথা বলিল না। পরদিন মাসিমার বাড়ি যাইবার কোনো উদ্যোগী দেখা গেল না। বরং উল্টা মাসিমা ভাড়ার ঘরের চাবি হাতে পাইয়া সংসারের বিলি বন্দেজ করিতে মনঃসংযোগ করিল। রোজ দুধ লওয়া হয় 2 সের। 1 সের খোকা খায়, আধ সের খোকার বাবা পায়, বাকি আধ সের নৃত্যকালী ও তরঙ্গিনী খাইত। মাসিমা আসার পর নৃত্যকালীর দুধের ভাগ মাসিমার বরাদ্দ হইয়াছিল। সেই বরাদ্দর কায়েমি হইয়া গেল। রাত্রে সকলেই লুচি খাইত। এখন নৃত্যকালীর জন্য ভাতের বরাদ্দ হইল। এও স্ত্রী মানুষের 2 বেলা ভাত খাওয়াই তো উচিত। মাসিমা বিধবা মানুষ, তাহার লুচি তো না খাইলেই নয়।
বছরে 4খানা কাপড়ের বেশি কেনা বাজে খরচ। ফতো নবাবী। নিত্যকালীর বাক্স ভরা কাপড় আছে। পূজার সময় তাহার আর নূতন কাপড় কেনার দরকার নাই। নৃত্যকালী দোক্তা খায় বলিয়া তাহার পানের খরচ বেশি। নেশা ভাঙ যাহার করিতে হয় সে নিজের খরচে করুক, সংসার হইতে সে বাজে খরচের জন্য পয়সা কেন পাইবে? বাড়িতে 2জন দাসী ছিল। একজন সংসারের ঘরকন্যার কাজ করিত, আর একজন 2 বউয়ের কাজ করিত। এখন একজন ঘরকন্যার কাজ করিয়াই ছুটি পায় না, অপরজন তরঙ্গিনীর কাজ করিয়া, মাসিমার বাতে তেল মালিশ করিয়া ও মাথার পাকা চুল তুলিয়া সময় পায় না। নৃত্যকালী কিন্তু হাসি মুখেই এ সমস্ত সহ্য করিতেছিল। সে একদিনে দোক্তা আর পান খাওয়া ছাড়িয়া দিল। নিজের কাপড় সে নিজে কাচে। অশ্রদ্ধার দানও সে হাসি মুখে গ্রহণ করে। কেহ তাহাকে কাজ করিতে দেখিয়া কারণ জিজ্ঞাসা করিলে বলে, বাড়িতে 2টি বই তো ঝি নেই, কুটুম্ব মানুষ বাড়িতে, পাছে তাদের কষ্ট হয়, তাই ঝিয়েদের ওদের কাছে কাছেই থাকতে বলে দিয়েছি। এইরূপ বিলিবন্দেজ করিয়া মাসিমা দেখিল যে নৃত্যকালী কোনো আপত্তি তুলিল না। জামাইয়ের কানেও এ কথা উঠিল না। তখন সে সাহস পাইয়া তরঙ্গিনীর কানে মন্ত্রজপ করিতে শুরু করিয়া দিল। দেখ তরু, তুই কি ভাবছিস জানি নে, আমি তোরই ভালোর জন্যে সংসারের খরচ কমিয়ে আনছি। যে 2 পয়সা বাঁচবে সে তোরই, আমার কি বল না। কিন্তু মাগি কি শয়তান, টু শব্দটি করছে না। ও কি টুকটাক করবার মতলবে আছে? তোর স্বামীর কাছে তোর যে আদর সে তোর খোকার জন্যেই না, নইলে ও হলো গিয়ে ওর সময়ের বউ। ওর ওপর স্বামীর যতখানি টান হয় ততখানি কিছু আর তোর ওপর হবে না। এখন খোকার কোনো রকম ভালো মন্দ করতে পারলেই ওর মনস্কাম সিদ্ধ হয়। এখন খোকাকে তো ওর ত্রিসীমানায় যেতে দেওয়া ঠিক হবে না। দেখিস নে, খোকাকে সামনে বসিয়ে এক দৃষ্টে হাঁ করে কেমন তাকিয়ে রয়েছে। তরঙ্গিনীর বুকের ভিতর ধূপ করিয়া উঠিল। বাস্তবিক তো সে দেখিয়াছে নৃত্যকালী খোকাকে সামনে বসাইয়া রেখে তাহাকে দেখে। তাই সে তাড়াতাড়ি জিজ্ঞাসা করিল, অমন করে তাকিয়ে থাকলে কি হয়? বামা বলিল, বুকের রক্ত শুষে নেয় গো, বুকের রক্ত শুষে নেয়। মন্তর পরে 7 দিন তাকালেই হাতি মালট খায়, ও তো এক রত্তি বাচ্চা। আমাদের গায়ের ইচ্ছে বুড়ি অমনি করে আমার ভাসুর পর পেরান্ডা শুষে খেয়েছিল। নাগামা ঠাকুরুন, তুমি তো সব জানো। মাসিমা মুখ অত্যন্ত ম্লান করিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, হ্যাঁ মা, জানি বলেই তো ভাবনা, কিন্তু তরু তো কথা শুনবে না। জামাইকে বলে ওকে এক্ষুনি বাড়ি থেকে বিদে করে দেওয়া উচিত। মাসিমার অবিশ্রাম মন্ত্রজপে তরঙ্গিনীর মন নৃত্যকালীর উপর বিরূপ হইয়া উঠিল। সে একবার বাঁকিতে ছিল, একবার দিদির প্রাণঢালা স্নেহ স্মরণ করিয়া সমস্ত বিরূপ ভার মন হইতে ঝাড়িয়া ফেলিতে চেষ্টা করিতেছিল। কিন্তু যখন তাহার বিশ্বাস জন্মিল যে তাহার সৌভাগ্যের নিদান বুক চেরা ধন খোকাকে প্রাণে মারিবার জন্য নৃত্যকালী চেষ্টায় আছে, তখন তরঙ্গিনীর মন নৃত্যকালীকে একেবারে বিষের মতো বোধ করিতে লাগিল। তাড়াতাড়ি তরঙ্গিনী স্বামীকে গিয়া বলিল, ওগো শুনছ, বড়গিন্নি আমার খোকাকে রোজ তুক করে। নৃত্যকালী কিছু না বলিলেও তাহার স্বামী অনুমানে বুঝিতে পারিতেছিল যে মাসিমার ব্যবহার নৃত্যকালীর প্রতি বিশেষ হৃদ্যত নহে, বরং নৃত্যকালী যেন কিছু উৎপীড়িত হইতেছে। মাসিমা আড্ডা গাড়িয়া বসিয়া তাহাদের সুখের সংসারের মধ্যে বিশৃঙ্খলা ঘটানোতে তরঙ্গিনীর স্বামী তরঙ্গিনীর উপরও একটু বিরক্ত হইয়াই ছিল। মনে করিতেছিল সেই বোধহয় মাসিমাকে ধরিয়া বাড়িতে রাখিয়াছে। তাই এখন তরঙ্গিনীকে নৃত্যকালীর নামে লাগাইতে শুনিয়া তাহার কথায় বাধা দিয়া রাগ করিয়া বলিয়া উঠিল, যাও যাও যাও,
ওসব ছোট লোকের মতো কথা শুনতে চাইনি। ও বুকের রক্ত জল করিয়া তোমার ছেলে মানুষ করছে কিনা তার এই পুরস্কার। কে তোমাকে এসব শেখাচ্ছে? আগে তো তুমি এমন মেয়ে ছিলে না। ফের ওরকম কথা মুখে আনলে ঝাড়ে মুছে সবাইকে একদিন একসঙ্গে দূর করে দেব। সূত্রপাতেই স্বামীর নিকট তিরস্কৃত হইয়া তরঙ্গিনী কাঁদিয়া গিয়া মাসিমার কাছে পড়িল। মাসিমা তা শুনিয়া বলিল, এ সমস্তই ওই ডাইনি মাগির খেলা। মন্তর পড়ে তোর উপরে জামাইয়ের মন চটিয়ে দিচ্ছে। হয় নয় তুই ভেবে দেখ, জামাই কি কখনো তোকে এমন করে একদিনও বকেছে? তরঙ্গিনী দেখিল, সত্যিই তো, স্বামী শুধু সোহাগ করিয়াছে। তিরস্কার আজ এই প্রথম এবং অতি অকস্মাৎ। তখন তরঙ্গিনী ব্যস্ত হইয়া বলিল, তাই তো মাসিমা, তবে কি হবে? মাসিমা গম্ভীরভাবে বলিল, আমি তো বাছা কবে থেকে পয় পয় করে বলেছি যে ২০ দাঁত চেপে বসবার আগে সাবধান হ। এখনও কামড়ে ধরেছে। তোর কপাল ভাঙতে আর দেরি নেই। স্বামীর মন কেড়ে নিলে, ছেলে কেড়ে নিলে তোর আর থাকলো কি? আহা, ছেলে নয় তো, যেন রাজপুত্তুর। রোগে ভোগে মরে সহ্য হয়, এ আল টপকা গিলে খাবে গা। সর্বনাশের দীর্ঘনিশ্বাস ফেলিয়া বলিল, বাঁচাই আর কেমন করে মা? মাগির চোখের আড়াল না করলে শিবের সাধ্য নেই যে বাঁচায়। একেবারে মক্ষম কামড় কামড়েছে। ছেলে দিনকে দিন একেবারে নীলমূর্তি হয়ে উঠেছে, দেখছিস নে। তরঙ্গিনী ব্যস্ত হইয়া বলিল, তবে মাসিমা, আমি খোকাকে নিয়ে তোমার সঙ্গে পালিয়ে যাই, চলো। মাসিমা হতাশভাবে ঘাড় নাড়িয়া বলিল, না মা, তাতেই কি নিস্তার আছে? খোকার নারী পোঁতা যে এখানে। নারীর টানে ওই প্রাণ পুরুষকে টেনে বার করে আনবে। তরঙ্গিনী ভয়ে একেবারে মূর্ছিত প্রায় হইয়া বলিল, মাসিমা, তবে উপায়? উপায় একমাত্র ওই মাগিকে সরানো। কেমন করে সরাবো? ওকে বলতে গেলাম। বামা বলিয়া উঠিল, লা লা, অমন করি লয়। ডাইনিকে কি অমন করি সরায়? তুক্তরিয়ত করে সরাতে হবে। তরঙ্গিনী ব্যস্ত হইয়া বলিল, তুই কিছু জানিস বামা? বামা ঘাড় কাত করিয়া আতার বিচির মতো মিশ দেওয়া কালো কালো দাঁত বাহির করিয়া বলিল, হ্যাঁ, ১৩ স্পর্শ দিনে তেমাথা পথের উপর ঘেঁট ফল আর নির্বিধরি দিয়ে ঘেঁটু ঠাকুরুনের পুজো করতে হবে। উপোস করে সন্ধেবেলা ঠিক যেই একটি তারা উঠেছে, অমনি একটি আফলা শিমুল গাছের কাছে এক পায়ে দাঁড়িয়ে ৭টা পাতা তুলতে হবে আর মন্তর বলতে হবে, শিমুল শিমুল শিমুল, ৭৭০ নির্মূল, আঠায় কাঁটায় ভরা গা, ৭৭০ মাথা খা, আঠায় আঁটো কাঁটায় বেঁধো, যে আমার সঙ্গে ৭০টাই সাধে তার সঙ্গে ৭০টাই সেধো। তারপর সেই ৭টি পত্তর মাথায় করে নিয়ে উলুঙ্গু হয়ে জলে জমের দুয়োর দক্ষিণমুখ হয়ে একটা ডুব দিতে হবে। পাতা ৭টি ভেসে উঠলেই বুঝবে যে নির্বিধরি হয়েছে, আর একটি পাতাও যদি মাথায় লেগে থাকে তবে বুঝবে যে কামড় তখনও ছাড়েনি। মাসিমা তাড়াতাড়ি বলিল, তোর সেই পাগলাকারীর গুঁড়োটা তরুকে দিস না। যত বড়ই ডাইনি হোক, মা কালীর কাছে তো আর বড়াই খাটবে না। বামা বলিল, হ্যাঁ দেখো, ডাকিনী যোগিনী হলো গে মা কালীর দাসী। মা কালীর কাছে তাদের আবার বড়াই কি? বড্ডি মন করেছে মা ঠাকুরুন। সেই গুঁড়োর একরত্তি দিলেই যত বড় ডাইনি হোক চোখ উল্টে পড়তেই হবে। সে গুঁড়ো কি আমি কম কষ্টে জোগাড় করেছি নু? গয়েশপুরের কালীর মহন্তকে ১ বোতল মদ দিয়েছিলাম, মোড়ল এনেছিল। বললে না পেত্তই যাবে। অমাবস্যা রাত্রে
চাঁড়ালের মাথার খুলিতে চিতার আগুনে মদ দিয়ে ওই ওষুধ তৈরি, ওর কি কম মাহিত্যির। এই বলিয়া বামা করজোরে উদ্দেশ্যে কি জানি কাহাকে প্রণাম করিল। দেখা দেখি মাসিমাও প্রণাম করিল, ভয়ে ভয়ে তরঙ্গিনীও করিল। তরঙ্গিনী বলিল, সে কি গুঁড়ো, বৃষ্টিস নয় তো? বামা বলিল, আরে রামো রামো, বিষ লয়, বিষ লয়, মা কালীর পেট সাজ, চরণ ধুলি। স্থির হইয়া গেল বামার উপদেশ অনুসারে তরঙ্গিনী নৃত্যকালী ডাইনিকে ঝাড়াইয়া ভিটে মাটি ছাড়া করিবে। একাদশীর দিন সমস্ত টুকটাক করিয়া তরঙ্গিনী এক বাটি দুধের সঙ্গে একটা সাদা গুঁড়ো মিশাইয়া রাখিল। রাত্রে নৃত্যকালীকে খাইতে দিবে, সকালে সে চক্ষু উল্টাইয়া পড়িয়া থাকিবে। তরঙ্গিনী বারবার করিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ বামা, বিষ টিস নয় তো? বামা বলিল, বিষ কেনে হবে গো, আমরা কি মানুষ খুন করি? তরঙ্গিনী ভয়ে বিবর্ণ মুখে বলিল, দেখিস বামা, হিত করতে যেন বিপরীত না হয়। বামা জোর দিয়া বলিল, লা গো লা, তোমার কিচ্ছু ভয় নেই। সন্ধ্যার পর নৃত্যকালী রান্নাঘরে খোকার দুধ আনিতে গেল। তাহাকে রান্নাঘরে যাইতে দেখিয়াই তরঙ্গিনী জিজ্ঞাসা করিল, দিদি কি নেবে? খোকার দুধ। খোকার দুধ ওই খিত্তুরে বাটিতে আছে, ওই সব ফুলে বাটির দুধ দিও না জানো, ও দুধ তোমার জন্যে আছে। নৃত্যকালী বিস্মিত হইয়া ফিরিয়া বলিল, আমার জন্যে? আমি কি দুধ খাই? তরঙ্গিনী থতমত খাইয়া অপ্রতিভ হইয়া বলিল, মাসিমার আজ একাদশী কিনা, তাই একটু রেখেছি। নৃত্যকালী আর কিছু না বলিয়া রান্নাঘরে গিয়া 2 বাটির দুধ এক করিয়া খোকাকে খাওয়াইতে লইয়া গেল। তরঙ্গিনী দেখিল যে নৃত্যকালী জগন্নাথী বাটিতেই দুধ লইয়া গেল, কিন্তু তাহার মন অত্যন্ত চঞ্চল হইয়া উঠিল। সেই সাদা গুঁড়ো মা কালীর চরণরেণু বলিয়া এতক্ষণ মনকে বোকা বুঝাইবার চেষ্টা করিলেও ভুলক্রমে খোকার তাহা খাওয়ার সম্ভাবনা মনে করিয়া তরঙ্গিনী ব্যস্ত ও চঞ্চল হইয়া উঠিল। সেই সাদা গুঁড়া যে বিষ, ইহা এখন সে নিজের মনের কাছে কিছুতেই অস্বীকার করিতে পারিল না। সে ভাবিতে লাগিল, সাদা গুঁড়া মিশাইয়াছিল সরফুলে বাটিতেই তো ঠিক, শ্রীক্ষেত্রের বাটিতে তো নয়। ভাবিতে ভাবিতে তাহার সমস্ত গোলমাল ঠেকিতে লাগিল। একবার মনে হয় শ্রীক্ষেত্রের বাটিতে গুঁড়া মিশাইয়াছে, একবার মনে হয় সরফুলের বাটিতে। সে ব্যস্ত হইয়া রান্নাঘরে যে বাটি আছে তাহাতে আঙুল দিয়া দেখিতে গেল তলায় গুঁড়া থিতাইয়া আছে কিনা। বাটিতে আঙুল দিতেই দেখিল বাটিতে দুধ নাই, বাটির তলায় গুঁড়া কিচকিচ করিতেছে। তরঙ্গিনী একেবারে পাগলের মতো হইয়া ঝড়ের বেগে ঘর হইতে ছুটিয়া যাইতে যাইতে চিৎকার করিয়া বলিয়া উঠিল, দিদি দিদি, ও দুধ খোকাকে খাইও না, খোকাকে ও দুধ খাইও না। তরঙ্গিনী দালানে উঠিয়া দেখিল নৃত্যকালী খোকাকে ঝিনুকে করিয়া দুধ খাওয়াইতেছে। তরঙ্গিনী বাঘিনীর মতো ঝাঁপাইয়া পড়িয়া এক হাতে নৃত্যকালীর হাত চাপিয়া ধরিয়া অপর হাতে বাটি তুলিয়া এক নিঃশ্বাসে সমস্ত দুধটা নিজে খাইয়া ফেলিয়া বাটিটা দূরে আছড়াইয়া ফেলিয়া দিল। নৃত্যকালী হাসিয়া গড়াইতে গড়াইতে বলিল, মর পোড়ার মুখী, তুই দিনকে দিন পাগল হচ্ছিস নাকি? ছেলের দুধটা খেয়ে ফেললি, আমি এখন খোকাকে কি খাওয়াই বলতো? এতক্ষণে তরঙ্গিনী নিঃশ্বাস লইয়া উচ্ছ্বসিত হইয়া কাঁদিয়া উঠিয়া নৃত্যকালীর পা ধরিয়া বলিল, দিদি, শয়তানিদের কথা শুনে আমি বিষ দিয়েছিলাম তোমায় খাওয়াবো বলে, তার ফল আমি হাতে নাতে পেলাম। দিদি, তোমার খোকাকে তুমি বাঁচাও। নৃত্যকালী তাড়াতাড়ি খোকার গলায় আঙুল দিয়ে খোকা যে 2 ঝিনুক দুধ খাইয়াছিল তুলিয়া ফেলিলে সুস্থ সবল খোকা একটু অবসন্ন হইয়া থাকিল, পরে চাঙ্গা হইয়া উঠিল। কিন্তু ডাক্তারের চেষ্টাতেও তরঙ্গিনী বাঁচিল না। তরঙ্গিনী অজ্ঞান হইয়া পড়িতে পড়িতে ক্ষীণ কণ্ঠে একবার জিজ্ঞাসা করিল,
দিদি, খোকা বাঁচবে? নৃত্যকালী তরঙ্গিনীর ভূমিলুণ্ঠিত মস্তক কোলে তুলিয়া লইয়া কাঁদিতে কাঁদিতে বলিল, বাঁচবে লো, বাঁচবে। তুইও বেঁচে উঠে তোর খোকাকে তুই নে, আমি আর তোর খোকার ভাগ নেব না। তরঙ্গিনী আশ্বস্ত হইয়া নিঃশ্বাস ফেলিয়া বলিল, আহ দিদি, তোমার খোকা তোমারই রইল। আমার অপরাধ ক্ষমা করো, পায়ের ধুলো দাও দিদি। একবার ওকে ডাকো, পায়ের ধুলো নেব। এমন সময় মাসিমা ডুকরাইয়া কাঁদিয়া আসিয়া পড়িল। ওরে তরু রে, এ কি সর্বনাশ হলো রে! তরঙ্গিনী নৃত্যকালীর দিকে বিষাবিষ্ট ম্লান দৃষ্টি ফিরিয়া লইয়া বলিল, আহ দিদি, ওদের এখান থেকে দূর করে দাও। এতক্ষণ শুনলেন চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় লেখা গল্প সতীন। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।